পরের দিন খুব সকালে কোয়েলের ঘুম ভেঙে গেল। সে রোশনিকে গিয়ে ডাকলো। তারপর তারা দুজনেই একটু নিচে গেল দরকারি কিছু জিনিস আনতে। হলের কাছে যেতেই রোশনি আর কোয়েল দেখতে পেল একদল ছেলে খুব হই হুল্লোড় করছে, আর তাদের বেয়াদবির জন্য হলের একটি দামি ঘড়ি ভেঙে পড়ে গেল। ঘড়িটা ভাঙতেই ওয়াসিম তার শব্দ শুনতে পায় এবং কেবিন থেকে বেরিয়ে আসেন। ছেলেগুলোর ওপর খুব রেগে গিয়ে ওয়াসিম বলে, আরে তোমরা এই ঘড়িটা ভেঙে ফেললে? এর কত দাম জানো? 1,00,000 টাকা দিয়ে এটা লন্ডন থেকে আনা হয়েছে। এই বলেই ওয়াসিম ঘড়ির বিলটা বের করে দেখালো। ছেলেগুলো সেই বিল দেখার সাথে সাথেই অবাক হয়ে গেল। ওয়াসিম ভাবলো, মূর্তিটা যা হয়েছে হয়েছে, ওটা মালিকের গার্লফ্রেন্ড বলেই ছাড় পেয়ে গেছে, কিন্তু এই ঘড়ির দাম আমি এদের কাছে আদায় করেই ছাড়বো। ওয়াসিম দেখলো ছেলেগুলোর মুখে বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। কিভাবে তারা এখন 1,00,000 টাকা দেবে এই নিয়ে কোনো উচ্চবাচ্যও করছে না। ওদের মধ্যে থেকেই একটা লম্বা ছেলে এসে বলল, ম্যানেজার, এই ঘড়িটা আমি ভেঙেছি। আসলে এই ছেলেগুলো গত রাতের সব কিছু জানতো। লাকি আর ওয়াসিমের মধ্যে যা কথোপকথন হয়েছিল তারা সবই শুনেছিল। তারা ভেবেছিল ওয়াসিম হয়তো সেই একই কথা ভেবে তাদেরও ছেড়ে দেবে। ঘড়িটা তো আমেরিকার, ভারতে ভালো ঘড়ি পাওয়া যায় না নাকি? ছেলেগুলো ঠিক এটাই ভাবতে থাকে। রাতে যে মূর্তির দাম দিতে গিয়ে এত কিছু বলে ম্যানেজারের চোখে ধুলো দিয়ে চলে গিয়েছিল, তার মতোই এই ছেলেগুলো ম্যানেজারকে বোকা বানিয়ে পালিয়ে যাবে ভেবেছে। লম্বা ছেলেটা বলল, ঘড়িটার বিল দেখে যা বুঝছি এটা লন্ডন থেকে আনা হয়েছে। 19 শতকে ঘড়িটা সেখানে তৈরি করা হয়েছিল। কি দুর্ভাগ্য আমাদের! হ্যাঁ, দেশ কবে স্বাধীন হয়ে গেছে, আর এই দেশে এখনো লন্ডনের ঘড়ি নিয়ে লোকে মাতামাতি করছে। আপনি জানেন না আমাদের দেশ এখন সব দিক থেকে ব্রিটেনকে টেক্কা দিচ্ছে? আমি তো বলবো এই ঘড়িটা ভেঙে আপনার হোটেলেরই ভালো করেছে। এর জন্য টাকা না চেয়ে আপনার বরং আমাদের কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত। তা নয় আপনি কোথায় এখন ইংরেজদের দাসত্ব স্বীকার করে যাচ্ছেন। এটা তো অনেক আগেই আপনার ফেলে দেওয়া উচিত ছিল ম্যানেজার সাহেব। ছেলেটা গাল ভরা গল্প বলে পালাতে যাবে, ঠিক সেই সময় শোনা গেল ওয়াসিমের গর্জন। সে চিৎকার করে বলল, এই দাঁড়াও ফাজিল ছেলে, তোমার কি মনে হয় তুমি এসব ভাষণ দিয়ে আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবে? তুমি কি ভাবছো গতকাল রাতে যা হয়েছে তোমার সাথেও তাই হবে? গত রাতে যিনি আমাদের ওই কথাগুলো বলেছিলেন উনি আমাদের স্যার। ওনার কথা আমরা ফেলতে পারি না। উনি আমাদের যা বলবেন আমাদের তাই করতে হবে। তুমি কি ভাবলে হোটেলের ম্যানেজার ওয়াসিম ঘাস খায় আর তোমরা খুব চালাক? শোনো, ঘড়িটার যা দাম তার 3 গুণ টাকা তোমাদের দিতে হবে, আর যদি এখনই না দাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকব। এই বলে ওয়াসিম টাইটা একটু সোজা করে নিল। ওই লম্বা ছেলেটা তখন খুব খারাপভাবে ওয়াসিমকে বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? জানেন আমি কে? আমার বাবার নাম কি? আমি বিগ ক্যাট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে। আমার বাবা চাইলে তোমাকে 10 বার কিনবে আর 10 বার বেচবে। মন্ত্রীদের সাথে ছাড়া আর কারোর সাথে মিটিং করে না আমার বাবা। একটা সাধারণ বুট পালিশ করা ম্যানেজার হয়ে আমার কাছে টাকা চাইছো কোন সাহসে? এই সব কথায় ওয়াসিমের কিচ্ছু আসে যায় না, বরং তার রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল। ছেলেটার দিকে 2 কদম এগিয়ে এসে ওয়াসিম বলল, বিগ ক্যাট গ্রুপ হোক বা মস্কিটো গ্রুপ, আমার এত কিছু জেনে লাভ নেই। টাকাটা লাগবে আর এখনই লাগবে। যত দ্রুত দিতে পারবে তত তোমারই মঙ্গল। যাও, এখনই তোমার বাবাকে ডেকে আনো। বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বেরোয়, আবার বড় বড় কথা। ছেলেটা আঙুল তুলে ওয়াসিমকে বলল, আপনার বাড়িতে মনে হচ্ছে বাচ্চা বউ কেউ নেই, তাই আপনার ওপরে যাওয়ার খুব তাড়া। ঠিক আছে, আমিও আপনার ইচ্ছা পূরণ করব, কিন্তু পরে মনে রাখবেন পায়ে পড়লেও কোনো লাভ হবে না। জেনে রাখুন, এর পরে খারাপ কিছু হলে তার জন্য একমাত্র আপনিই দায়ী থাকবেন। যৌবনের উত্তেজনা কাবু করতে না পেরে ওয়াসিমের মতো একটা নিপাট ভদ্রলোকের সঙ্গে অভব্যতার মাত্রা ছাড়ালো ছেলেটি। তারপর পকেট থেকে ফোন বের করে তার বাবাকে ডায়াল করলো সে। ছেলেটা তার বাবাকে ফোন করেই বলল, বাবা,
আমি যে হোটেলে আজকে এসেছি ওখানকার ম্যানেজার আমাকে ধরেছে। কবেকার একটা পচা ঘড়ি ছিল, সেটা ভেঙে গেছে। আমাকে বলছে ওটার টাকা দিতে হবে, যার দাম নাকি 1,00,000 টাকা। অন টপ অফ দ্যাট ম্যানেজারের দাবি শুনুন, বলছে আমাকে নাকি এর 3 গুণ টাকা দিতে হবে। মামার বাড়ির আবদার নাকি? তোমার কথা বলেছি, আমাকে বললো যেই হোক আমি টাকা না দিলে এখান থেকে যেতে দেবে না। ওয়াসিম ছেলেটার দিকে তাকিয়ে তার সব কথা শুনল। ছেলেটার ব্যবহার খুবই খারাপ, আর তার সাথে আছে প্রচন্ড টাকার অহংকার। তার বাবাকে ফোনে সে আরো বলল, বাবা, এই লোকটা বুঝলে নিজেকে একেবারে ভালোবাসে না। বিন্দু মাত্র মৃত্যু ভয় নেই লোকটা। এখন বাবা তো ছেলেকে সাপোর্ট করবেই। ফোনের ওপার থেকে তিনি ছেলের সুরে সুর মেলালেন, বলিস কি? এত বড় সাহস! আমি এখনই ওখানে যাচ্ছি আর ওই ম্যানেজারকে মজা দেখাচ্ছি গিয়ে। তুই আমাকে বল হোটেলের নাম কি, আর এই ম্যানেজারটার নামই বা কি? ছেলের উত্তর, বাবা, আমি হোটেল শেয়ারিং এ এসেছি, যার ম্যানেজারের নাম ওয়াসিম খান। তার বাবার গলা কেমন যেন ধরে এলো। তিনি বললেন, কি বললি? হোটেল শেয়ারিং? ওয়াসিম খান মানে ওয়াসিম? ছেলেটা বুঝলো তার বাবার গলা কেমন যেন কাঁপছে। সেও কিছুটা ভয় পেয়ে তার বাবাকে বলল, কেন বাবা, কি হয়েছে? তুমি তাকে চেনো? ছেলেটার বাবা খুবই রেগে যায়। ধমকের সুরে তিনি বলতে থাকেন, গাধা একটা, ইউজলেস ইডিয়েট! তুই জানিস কার সঙ্গে ঝামেলা করছিস? ওটা তো ওয়াসিম, হোটেল শেয়ারিং এর ম্যানেজার। ওর যে ক্ষমতা আছে আমি কিছু করতে পারবো না। যা, এখনই ওর পা ধরে ক্ষমা চেয়ে আয়, যা শিগগিরই। ছেলেটা বুঝতে পারলো না ব্যাপারটা ঠিক কি, কেন তার বাবা ক্ষমা চাইতে বলছে। বাবার কথা শুনে ছেলেটা বড়ই বিভ্রান্ত হল। সে বলল, আরে বাবা, তুমি কি বলছো? এই লোকটা আমার কাছে 3 গুণ বেশি টাকা চাইছে, আমাকে হুমকি দিচ্ছে, আর তুমি বলছো আমি সবকিছু মুখ বুঝে মেনে নি? ছেলেটা তার বাবাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার বাবা মানতে রাজি নন। তিনি আরো এক প্রস্থ রেগে গিয়ে বললেন, উনি যা বলছেন তুই সেটাই করবি। উনি 3 গুণ বললে তুই 4 গুণ টাকা দিবি। আর খবরদার ওনার সাথে তর্ক করতে যাবি না। যতক্ষণ না উনি তোকে ক্ষমা করছেন ততক্ষণ বাড়ি ফিরবি না। টাকা দেওয়ার পরেও যদি উনি ক্ষমা না করেন তাহলে আর বাড়ি ফিরবি না, অন্য কোথাও থেকে যাবি। ছেলেটা তার বাবার কথা বুঝতে পারলো যে এই হোটেলের ম্যানেজার কতটা বড় মাপের লোক, যাকে তার বাবাও ভয় পায়। ওয়াসিম খানকে অসন্তুষ্ট করলে যে বাবা ও ছেলে দুজনের জন্যই বিপদ বাড়তে পারে তা বুঝতে বাকি রইল না তার। তাই সে আর দেরি না করে ওয়াসিমের কাছে এগিয়ে গেল এবং বলল, ওয়াসিম আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করে দিন। আপনি আমার কাছে 3 গুণ টাকা চেয়েছিলেন, আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। এই বলে ছেলেটি মাথা নিচু করে হাত জোড় করে ওয়াসিমের সামনে গিয়ে দাঁড়ালো। তার গলার স্বর একেবারে নেমে গিয়েছে। ওয়াসিম খানের চোখে সে যেন তখন জুজু দেখছে। ওয়াসিম যদি ক্ষমা না করে সে তার পা পর্যন্ত ধরতে প্রস্তুত রয়েছে। ওয়াসিম তখন ছেলেটাকে এক ধমক দিয়ে বলল, যাও, রিসেপশনে গিয়ে টাকাটা দিয়ে এখনই এখান থেকে চলে যাও। ওয়াসিম তার দিকে আর ফিরেও তাকালো না। ওয়াসিমের কথাগুলো ছেলেটার কানে যেন গানের মতো বাজলো। তার মনে হলো খারাপভাবে কথা বলছে ঠিকই, কিন্তু ক্ষমা করে দিয়েছে। এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে। ছেলেটা তার বন্ধুদের সঙ্গে নিয়ে সোজা রিসেপশনের দিকে এগিয়ে গেল। এতক্ষণ ধরে এই নাটকটা যারা দেখছিলেন তারাও সব একে একে চলে গেলেন। এদিকে ওয়াসিম হল থেকে বেরিয়ে যেতেই দেখলো সামনে কোয়েল আর রোশনি দাঁড়িয়ে আছে। তার জানা ছিল না এই দুই মহিলা এতক্ষণ ধরে সব কিছু চাক্ষুষ করেছে। ওয়াসিম বলল, আরে আপনারা এখানে? রোশনি আর কোয়েল তার কথার উত্তর দেবে কি, তারা দুজনে কেমন যেন থ হয়ে গিয়েছে। ওয়াসিমের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তারা। আজকে এই ছেলেটা যা করেছে গতকাল কোয়েলও কিছুটা সেই রকমই কাণ্ড ঘটিয়েছিল, কিন্তু ছেলেটা তো মাত্র 1,00,000 টাকার একটা ঘড়ি ভেঙেছিল। সেই জায়গায় কোয়েল এই হোটেলের যা ক্ষতি করেছে তা এর 50 গুণেরও বেশি বললেও কম হবে। তারপরেও এই ছেলেটার কাছ থেকে ওয়াসিম 3 গুণ টাকা আদায় করে ছেড়েছে, আর কোয়েলকে ছেড়ে দিয়েছে।
ছেলেটা এত ক্ষমতাবান, তার বাবা বিগ ক্যাট গ্রুপ অফ কোম্পানিজের মালিক, এত কিছুর পরেও ছেলেটাকে টাকা দিতেই হয়েছে। কোয়েলের মনে প্রশ্ন জাগলো, কে এই ওয়াসিম খান? তিনি কি শুধুই এই হোটেলের ম্যানেজার, নাকি তার থেকেও বেশি কিছু? মহামানবী যদি হবে তাহলে আমাকে ছেড়ে দিল, অথচ এই ছেলেটার কাছ থেকে টাকা নিল কেন? সেই সময় লাকি সেখানে উপস্থিত হলো। সে জিজ্ঞেস করলো, ওয়াসিম, এখানে এত জটলা কিসের? এবার ওয়াসিমের বুকেও ধুকপুকানি শুরু হয়ে গেল। সে ভাবতে লাগলো, তাদের বসও হয়তো আজকের এই ঘটনাটার সম্পর্কে জেনে গেছে। গতকাল তিনি যা বলেছিলেন তা অমান্য করার পর হয়তো ওয়াসিমের চাকরিটাই চলে যাবে। তবে ওয়াসিম এটা খুব ভালো করে জানতো যে লাকির পরিচয় কারো কাছে প্রকাশ করা যাবে না। গৌতম খায়ের কথা মতোই সে লাকির পরিচয় গোপন রাখতে চেয়েছিল, এমনকি তার বন্ধুদের কাছেও। চাকরি বাঁচাতে রোশনি আর কোয়েলের সামনেই লাকিকে ওয়াসিম বলল, আপনি গতকাল যা বলেছিলেন সেই মতো আমি হোটেলের সব বিদেশি সরঞ্জাম সরিয়ে দিচ্ছি, ঘড়িটার মধ্যে খুলেও ফেলেছি। ওয়াসিম খুব ভালো করেই জানতো যে রোশনি আর কোয়েল সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখেছে ও শুনেছে, কিন্তু এই মুহূর্তে তার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় নেই। প্রয়োজনে সে পরে লাকির কাছে ক্ষমাও চেয়ে নেবে, কিন্তু এখন তাকে মিথ্যে বলতেই হবে। এদিকে রোশনি আর কোয়েল ওয়াসিমের কাছ থেকে যা শুনেছে তাতে তারা নিজেদের কানকেই বিশ্বাস করতে পারল না। কোয়েল ভাবতেই পারল না লাকির এতটা প্রভাব থাকতে পারে, তার কথার এতটা মূল্য থাকতে পারে। একমাত্র লাকির কারণেই যে এক যাত্রায় পৃথক ফল হয়েছে তা এবার নিজের চোখেই দেখে নিল কোয়েল। তাই কালকের ঘটনা যে স্ক্রিপ্টেড ছিল না তা এবার বিশ্বাস হলো তার। কোয়েলের তাও বিশ্বাস করতে বড়ই অসুবিধা হলো। বারবার সে ভাবল, কে এই লাকি যে হোটেলের ম্যানেজার বিগ ক্যাট গ্রুপের মালিকের কথা শুনল না? সে লাকির সামনে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শুধু তাই নয়, লাকিকে মিথ্যে বলে ঘটনাটা মেকআপও করার চেষ্টা করছে সেই হোটেলের ম্যানেজার। কি যায় আসে তার? লাকি কি সত্যি এত ম্যাটার করে? এই সব কিছু ভাবতে ভাবতে কোয়েল আর রোশনি বাইরে বেরিয়ে আসে। রোশনি তখন কোয়েলকে বলে, দেখলি তো, আমি তোকে কালকে বলেছিলাম না? এবার বিশ্বাস হলো? শোন, এতে ভারত বা জার্মানি কি দেশি কি বিদেশি এসবের কোনো সম্পর্ক নেই। লাকি তোকে বাঁচাতেই এগুলো বলেছিল। ফরচুনেটলি ওর বলা কথাগুলো ক্লিক করে গেছিল। আমার মনে হয় এই ম্যানেজারের সাথে লাকির অন্য কোনো কানেকশন আছে। কোয়েলও ঠিক সেই কথাটাই ভাবছে। সে বলল, হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। আমি ভাবতে পারছি না লাকির মতো একটা ছাপোষা গরিব ছেলের শহরে এত নামি হোটেলে এতটা কদর কি করে হতে পারে। কোয়েল আরো বলে, দেখ, আমি সত্যিই বুঝতে পারছি না ম্যাটারটা কি। অতএব বিষয়টা গোপনে খুঁজে বের করাই ভালো। ও যদি আমাদের কাছে কিছু লুকোনোর চেষ্টা করে তাহলে সেটাও বেরিয়ে আসবে, আর খুব শিগগিরই রহস্যের জট খুলবে। রোশনি সহমত জানায়। বন্ধুর এই একটা সিদ্ধান্ত তার ভালো লেগেছে। সাধুবাদ জানাতে রোশনি তখন কোয়েলকে বলে, ঠিক আছে, তোর কথা মতোই কাজ হবে, কিন্তু আমার কথাও তোকে শুনতে হবে। তোকে লাকিকে থ্যাংক ইউ বলতেই হবে। এবার আর কোয়েলের না করার উপায় নেই। সে বলে, ঠিক আছে, তাই হবে। কোয়েলের কৌতূহলের জন্য কি লাকির রহস্যভেদ হবে, নাকি ওদের সম্পর্ক অন্যদিকে মোড় নেবে? এর পরের গল্প জানতে হলে